পাকিস্তান ও চীনের মতোই সীমান্তে দিল্লিকে ছাড় দিতে নারাজ ঢাকা। এখন কি বাংলাদেশ সীমান্তে নমনীয় হবে ভারত? আসছে ৮ দিনে ২০ লাখ আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠাতে চায় পাকিস্তান। তাদের তাড়াতে এত মরিয়া কেন পাক সরকার? তহবিল স্থগিত করেনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা। এখন কি করবে মার্কিন সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পাকিস্তান বা চীন সীমান্তে সতর্ক এবং আত্মরক্ষামূলক অবস্থানে থাকলেও এতদিন বাংলাদেশ সীমান্তে রীতিমতো আগ্রাসী আচরণ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে সীমান্তে ৭০০ জনেরও বেশি বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। অথচ অনেকটাই উল্টো চিত্র পাকিস্তান এবং চীন সীমান্তগুলোতে। তবে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে এখন অনেকটাই দমে আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার কি তবে বাংলাদেশ সীমান্তেও নমনীয় হয়ে যাচ্ছে বিএসএফ? ডেস্ক রিপোর্ট থাকছে ইমরান মাহমুদের। পাকিস্তান ও চীন সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও বাংলাদেশ সীমান্তে অনেকটা আগ্রাসী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিউম্যান রাইটস ওয়াচের ২০১১ সালের একটি প্রতিবেদন মতে বাংলাদেশ সীমান্তে বিএসএফ শুট টু কিল নীতি গ্রহণ করেছে। অথচ ভারত বরাবরই নিজেদের বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। বিগত সরকার যেখানে বলেছিল ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে, সেখানে সেই সরকারের আমলেই সীমান্তে ৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল বিএসএফ। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তান বা চীন সীমান্তে তেমন শক্ত অবস্থানে থাকতে পারে না বলেই বাংলাদেশ সীমান্তে তথাকথিত বীরত্ব দেখায় বাহিনীটি। চীনের সাথে ১৯৬২ সালে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায় ভারত। সেই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়, আর আকসাই চীনের অঞ্চল চলে যায় চীনের দখলে, যা এখনও উদ্ধার করতে পারেনি ভারত। ইন্দো চীন ইতিহাসে এটাই ছিল ভারতের সবচেয়ে বড় পরাজয়। এরপর ১৯৮৭ সালে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় ভারতের অরুণাচল প্রদেশে। তবে সেবার আগেভাগেই চীনের সাথে সমঝোতায় আসে ভারত। এরপর ২০১৩, ২০১৭, ২০২০ ও ২০২১ সালেও দুই দেশের সীমান্তে সৃষ্টি হয় উত্তেজনা। প্রতিবারই বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত। এর মধ্যে ২০২০ সালে কোনো অস্ত্রের ব্যবহার না করেই চীনের সৈন্যরা ভারতীয় বাহিনীর ২০ জনকে হত্যা করে। দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত চীন সীমান্তে কোনো বাহিনী অস্ত্র ব্যবহার করতে পারে না। একই অবস্থা পাকিস্তান সীমান্তেও। ১৯৪৭ সালে স্বাধীনতার পরপরই কাশ্মীর দখল করে নেয় পাকিস্তান। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা হয়, আর কাশ্মীরের একটা বড় অংশ চলে যায় পাকিস্তানের দখলে। এরপর ১৯৬৫ সালে আবারও যুদ্ধে জড়ায় দুই দেশ। মূলত পাঞ্জাব ও কাশ্মীরে হয় এই যুদ্ধ। এবারও বেশ ক্ষতির সম্মুখীন হয় ভারত, যদিও এই যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয়নি। সর্বশেষ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধেও ভারতীয় বাহিনী বেশ ক্ষয়ক্ষতি হয়, যদিও এই যুদ্ধে ভারত বিজয়ী হয়। ঠিক একই অবস্থা হয়েছিল বাংলাদেশ সীমান্তেও। ২০০১ সালে বড়াইবাড়িতে মাত্র ৮ জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করে নিয়েছিল ভারতীয় বাহিনী। তাদের সৈন্যদের মধ্যে বেশ কয়েকজন হতাহতও হয়েছিল। এমনকি বাংলাদেশ সীমান্তের ভেতর ১৫টি মরদেহ ফেলে পালিয়ে গিয়েছিল ভারতীয় বাহিনী। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে আশ্বাস দেয় যে এমন পরিস্থিতি ভবিষ্যতে আর হবে না। হয়েছিলও ঠিক তাই। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে প্রায় প্রতিদিনই সীমান্তের সাধারণ মানুষকে হত্যা করত বিএসএফ। অধিকার আইন ও সালিশ কেন্দ্র বা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত সীমান্তে ৭০০রও বেশি মানুষকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। জবাবে বাংলাদেশের পক্ষ থেকে দৃশ্যত কোনো পদক্ষেপই নিতে দেখা যায়নি। উল্টো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে পরিস্থিতি। ২০২৫-এর শুরু থেকে বেশ কয়েকবার সীমান্তে অবৈধভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ, তবে এবার শক্ত প্রতিবাদ জানায় বিজিবি। ফলে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। বিজিবির প্রতি বর্তমান সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, সীমান্তে পিঠ দেখিয়ে নয় বরং বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এমন পরিস্থিতিতে চীন বা পাকিস্তানের মতো বাংলাদেশ সীমান্তেও সতর্করূপে ফিরে আসবে বিএসএফ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ৩০ এপ্রিলের মধ্যে অন্তত ২০ লাখ আফগান শরণার্থীকে আফগানিস্তানে ফেরত পাঠাতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। প্রতিদিন বিভিন্ন বয়সী প্রায় হাজার খানেক মানুষ সীমান্ত পার হয়ে ঢুকছে আফগানিস্তানে। ফলে গেল কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় তৈরি হয়েছে চরম অমানবিক পরিস্থিতি। যতটা সম্ভব নিত্য সামগ্রী সঙ্গে নিয়ে গেলেও ফেলে এসেছেন প্রিয়জন, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সহ কয়েক দশকের স্মৃতি।
কেন তাড়াতে এত মরিয়া পাকিস্তান, কি বলছে তালেবানরা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। এটি আফগানিস্তান অভিমুখী পাকিস্তানের সীমান্তবর্তী সড়কগুলোর নিত্যদিনের দৃশ্য। বসতবাড়ির সামগ্রী বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের গন্তব্য আফগানিস্তানে ঢোকার স্থলবন্দর। ভগ্ন হৃদয়ে বুকে চাপা কষ্ট নিয়ে প্রতিদিন পরিবার পরিজন সহ 7 থেকে 800 জন ঢুকছেন আফগানিস্তানে। এতে সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে চরম করুণ মানবিক সংকট। পরিস্থিতি এমন যে এপ্রিলের শুরু থেকে 3 সপ্তাহে পাকিস্তান ছেড়েছেন 20,000-এর বেশি আফগানি। প্রতিদিন দলে দলে বিপুল মানুষের পাকিস্তান ছাড়ার এই হিড়িক কেন? আফগান শরণার্থীদের তাড়াতে কেন এত মরিয়া হয়েছে পাকিস্তান সরকার? পাকিস্তান ছাড়তে চায়নি, এই চেক পয়েন্টে আসতে চায়নি, এটা বাধ্যতামূলক। আমার ভাই আফগানিস্তানে ফিরতে রাজি করিয়েছে, নাগরিকত্বের নথি জোগাড় করে দিয়েছে। দুই দেশেই নাগরিকত্বহীন হয়ে পড়লে বড় ধরনের ঝামেলায় পড়ার ভয় আছে। আফগান শরণার্থীদের দেশে ফিরে যেতে পরিবার পরিজন সহ চূড়ান্ত আলটিমেটাম দিলে দুটি স্থলবন্দরে মানুষের ঢল নামে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া তোরখাম আর বেলুচিস্তান প্রদেশের চামান স্থলবন্দর দিয়ে শিকড়ে ফেরার যাত্রাটি খুব স্বতঃস্ফূর্ত এমন নয়। যারা যাচ্ছেন তাদের যেমন দীর্ঘদিনের আবাস ছাড়ার ইচ্ছা ছিল না, তেমনি এত বিপুল জনগোষ্ঠীকে গ্রহণ করে স্বস্তিতে নেই তালেবান সরকার। 40 থেকে 45 বছর ধরে পাকিস্তানে বসবাস করছি। এখন বলা হচ্ছে আফগানিস্তানে ফিরে যাও, যদিও জোর করে তাড়ানোর মতো খারাপ কিছু করিনি আমরা। 19 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একদিনের সফরে কাবুল গেলে শরণার্থী ফেরত পাঠানোর বিষয়ে অস্বস্তির কথা খোলাখুলি বলেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একাধিক বৈঠকে শরণার্থীদের জোর করে বিতরণের কৌশল থেকে সরে এসে ইসলামাবাদকে আরও নমনীয় হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মার্চের শেষ পর্যন্ত 80,000 আফগানিকে পাকিস্তান থেকে ফেরত পাঠানোর পরিসংখ্যান দিয়েছে তালেবান সরকার। 4 দশক ধরে আফগান শরণার্থীরা পাকিস্তানে ঝঞ্ঝাটহীন বসবাস করলেও 2022 সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বেড়ে যায়। এর সাথে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর জড়িত থাকার অভিযোগ ওঠে। 2023 সালে এ ধরনের হামলায় নিহত হন 1,600-র বেশি মানুষ, বেশিরভাগই সেনা আর নিরাপত্তা বাহিনীর সদস্য। এর জেরে 2023-এর শেষ দিকে আফগান শরণার্থীদের তাড়াতে মাঠে নামে পাকিস্তান সরকার। প্রথমে এবছরের মার্চের ভেতরে নথিপত্রবিহীন আফগান শরণার্থীদের পাকিস্তান ছাড়ার আলটিমেটাম দেয়া হয়। পরে বয়সসীমা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। 1979 সাল থেকে প্রায় 10 বছর সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন, 1996 সালে তালেবান শাসন, 2001 সালে মার্কিন বাহিনীর কথিত সন্ত্রাস বিরোধী অভিযান আর 2021 সালে ক্ষমতায় তালেবানের ফিরে আসার ঘটনা প্রবাহে বিপুল পরিমাণ আফগান নাগরিক পাকিস্তানে অনুপ্রবেশ করে। 2024 সালের শেষ নাগাদ অনুপ্রবেশকারী আফগানিদের সংখ্যা বেড়ে হয়েছে কম বেশি 25 লাখের মতো। এর থেকে 20 লাখের মতো শরণার্থীকে ফেরত পাঠানোর লক্ষ্য স্থির করেছে পাকিস্তান সরকার। দেশে ফেরা শরণার্থীদের প্রাথমিক সহায়তা হিসেবে পরিবার প্রতি 4 থেকে 10,000 আফগানি দিচ্ছে তালেবান সরকার, যা অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় থাকা আফগানদের মনের তোলপাড় থামিয়ে স্বস্তি ফেরানোর জন্য অপ্রতুল। তারা জানে না কোথায় হবে বসতি, পেট চালাতে কি করবেন, নারী সন্তানদের শিক্ষা জীবনের ভবিষ্যৎই বা কি হবে। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কয়েক বিলিয়ন ডলারের তহবিল স্থগিত করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি তহবিল স্থগিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র ভর্তির অনুমতি বাতিলেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে কি তহবিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
এবার ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কয়েক বিলিয়ন ডলারের বাজেট ছাঁটাই ঠেকাতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মামলাটি কয়েকটি সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতায় সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের কিছু দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই এই মামলার সূত্রপাত ঘটে। এই দাবিগুলো ছিল মূলত বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করা ও ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে। তবে ট্রাম্প প্রশাসনের দাবির প্রেক্ষিতে হার্ভার্ড জানিয়েছিল তারা আইন মেনে চলবে ও বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেন তিনি। এদিকে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম কারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এক চিঠিতে লেখেন, সরকারের বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপের পরিণতি হতে পারে অত্যন্ত ক্ষতিকর ও দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস বলেন, হার্ভার্ডের মতো বড় শিক্ষা প্রতিষ্ঠান বহু বছর ধরে সরকারি সাহায্যের নামে বিপুল অঙ্কের অর্থ পেয়ে এসেছে, যা আসলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এসেছে। তিনি বলেন, এই আর্থিক সহায়তা এখন আর আগের মতো চলবে না। ফেডারেল ফান্ডিং কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। হার্ভার্ড সেই সুযোগ পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এদিকে গার্বার বলেন, এই অর্থ বন্ধ হওয়ার কারণে শিশুদের ক্যান্সার, অ্যালঝেইমার ও পার্কিনসন রোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়েছে। হার্ভার্ডের মামলায় বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল সরকার একাধিক আক্রমণ পরিচালনা করেছে, যার উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গবেষণা সহযোগিতাগুলোর পথ রুদ্ধ করা। মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার পরিকল্পিতভাবে তহবিল স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তহবিল ছাড়াও সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র ভর্তির সক্ষমতা কমানোর হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ড ছাড়াও অন্যান্য প্রাইভেট আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলো যেমন কর্নেল ইউনিভার্সিটির $1 বিলিয়ন ও ব্রাউন ইউনিভার্সিটির $510 মিলিয়ন তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এই তহবিলগুলো মূলত নতুন বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখত। এদিকে ফিলিস্তিনপন্থী প্রতিবাদের মূল কেন্দ্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সরকারের হুমকির পর $400 মিলিয়ন আর্থিক সহায়তা হারানোর আশঙ্কায় কিছু শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরকারের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ও ভর্তি সম্পর্কিত তথ্য একটি সরকার অনুমোদিত তৃতীয় পক্ষের অডিট প্রতিষ্ঠান দ্বারা মূল্যায়ন করা হোক। তবে এই প্রস্তাবটি নাকচ করে চিঠি পাঠিয়েছে হার্ভার্ড। ইফাত জাহান, বাংলাভিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তির অগ্রগতি, নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এর আগে সোমবার সকালে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স এবং 3 সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চরমে পৌঁছেছে। পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তা 90 দিনের জন্য স্থগিত রয়েছে। এই বিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকান তো বটেই, পুরো বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গে শুরু হয়েছে নতুন আলোচনা, কে হবে নতুন পোপ। কয়েকশো বছরের পুরনো রীতি অনুসরণ করে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু নির্বাচন করা হয়। যেহেতু পোপ আর নেই, তাই কার্ডিনালরা বৈঠকের মধ্য দিয়ে পরবর্তী পোপ নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সাধারণত পূর্ববর্তী পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যে নতুন পোপ নির্বাচিত হন। পোপ নির্বাচনের এই দীর্ঘ অনুষ্ঠান কনক্লেভ নামে পরিচিত। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকান তো বটেই, পুরো বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পোপের মৃত্যুর পর 9 দিন ব্যাপী শোক পালন শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে নতুন আলোচনা, কে হবে নতুন পোপ। কয়েকশো বছরের পুরনো রীতি অনুসরণ করে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু নির্বাচন করা হয়। যদিও আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এক পোপের মৃত্যু ও অপর পোপের নির্বাচনের মধ্যবর্তী সময়কে পেপাল ইন্টারেগাম বলা হয়। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মধ্য দিয়ে এই সময়কালের সূচনা হয়েছে। সাধারণত পূর্ববর্তী পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যে নতুন পোপ নির্বাচিত হন। পোপ নির্বাচনের এই দীর্ঘ অনুষ্ঠান কনক্লেভ নামে পরিচিত। ধর্মীয় মর্যাদার ভিত্তিতে পোপের পরেই কার্ডিনালদের অবস্থান। পৃথিবী জুড়ে রোমান ক্যাথলিকদের চার্চগুলো পরিচালনার ক্ষেত্রে কার্ডিনালরা পোপকে সহায়তা করেন। যেহেতু পোপ আর নেই, তাই কার্ডিনালরা বৈঠকের মাধ্যমে পরবর্তী পোপ নির্বাচনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। মূলত 80 বছরের কম বয়সী সব কার্ডিনাল ভ্যাটিকানে একত্রিত হয়ে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন করবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয়, বিশেষ করে একজন ইতালীয়কে বেছে নেন। এখন পর্যন্ত নির্বাচিত 266 জন পোপের মধ্যে 217 জনই এসেছেন ইতালি থেকে। পোপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভিতরে। কঠোর গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট শুরু হওয়ার আগে কার্ডিনালরা সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার মর্মে শপথ বাক্য পাঠ করেন। ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর তারা বাইরের কারো সাথেই আর যোগাযোগ করতে পারেন না। যিনি পোপ নির্বাচিত হবেন তাকে অবশ্যই 2/3 ভোট পেতে হবে। নতুন পোপ নির্বাচন কতটুকু এগোলো সেটি বোঝার একমাত্র উপায় হল ধোঁয়া। কালো ধোঁয়ার অর্থ হল পোপ নির্বাচন হয়নি, আর সাদা ধোঁয়া দেখার মানে হল নতুন পোপ নির্বাচিত হয়েছেন। সাদা ধোঁয়া দেখা যাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় এসে দাঁড়ান। এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। পোপের বসবাস বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে, যার চারপাশ ইতালির রাজধানী রোম দিয়ে বেষ্টিত। ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালনের জন্য পোপ আনুষ্ঠানিকভাবে কোনো বেতন পান না, তবে তার জীবনযাপন ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল খরচ ভ্যাটিকান সিটি বহন করে থাকে। সারা বিশ্বে খ্রিস্টান ধর্মের যত অনুসারী রয়েছেন তাদের প্রায় অর্ধেকই রোমান ক্যাথলিক। কে হবেন পরবর্তী পোপ তা জানতে চরম উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন বিশ্বের 140 কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।